হ্যালো এভরিওয়ান, বিসিএস ব্লুপ্রিন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে আমরা যদি স্পেশালি মিডল ইস্ট ক্রাইসিসের কথা বলি, তাহলে যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধ খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ার, এবং সেটার যে ক্যাসকেডিং ইফেক্ট তা শুধু মিডল ইস্টে না, আমরা সারা বিশ্বেই দেখতে পাচ্ছি। সো আমরা জানি প্রত্যেকটা ইফেক্টের পিছনে একটা কজ থাকে। তো আমরা ইফেক্টটা দেখতে পাচ্ছি যে আমাদের জ্বালানির মধ্যে একটা ডিসরাপশন তৈরি হয়েছে, একটা প্রাইস হাইক চলছে, একটা ইনফ্লেশন আসার পথে। বা সবগুলোর পেছনে কজটা কি? কজটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধ। সো আমরা এই দুইটা জিনিসকে অ্যানালাইসিস করার জন্য চেষ্টা করবো যে প্রেজেন্ট গ্রাউন্ডটা আসলে কেমন এবং তার পেছনে যে কজটা আছে সে কজটা হচ্ছে কেমন। সো উইদাউট ডাউনফোনিং দ্য টাইম আমরা শুরু করছি। সো আমরা প্রথম একটা আর্টিকেল নিয়েছি, কারণ আমরা জানি নিউজ পেপার অ্যানালাইসিস করলে যেটা হয়, আমরা একদম সঠিক তথ্যটা এবং পাই, এবং এটার মাধ্যমে আমাদের বিশ্লেষণ করতে অনেকটুকু সহযোগিতা হবে। এবং পরীক্ষাতে আমরা যখন এই ডাটাগুলো আমরা লিখবো, তখন আমরা প্রথম আলো রেফারেন্স দিয়েও আমরা লিখতে পারবো। সো এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এই ধরনের আর্টিকেল আন্তর্জাতিক সম্পর্ক, সমুদ্র আইন, বৈশ্বিক জ্বালানি, নিরাপত্তা, ভূ রাজনৈতিক বিষয়গুলো জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। আর্টিকেলটার নাম হচ্ছে হরমুজ কেন বিশ্ব ব্যবস্থাকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সো একটা বিষয় জানা দরকার। সো 1970-এর দশক থেকে বর্তমান পর্যন্ত আমরা যদি হিস্ট্রিক্যাল যদি সিভিয়ারিটির কথা বলি, যে হরমুজ প্রণালী বর্তমান সংকটকে বিশেষজ্ঞরা 1970-এর দশকের পর জ্বালানি বাণিজ্যে সবচেয়ে বড় ধাক্কা হিসেবে অভিহিত করেছেন। অর্থাৎ এখন 2026 সাল, আর এদিকে হচ্ছে 70, 30 আর হচ্ছে 26, মানে 56 বছর। 56 বছরের মধ্যে সবচেয়ে মানে ওর্স অ্যাডভার্স এফেক্ট তৈরি করছে কিন্তু এই হরমুজ ক্রাইসিসটা। সো কেন করছে? কারণ হচ্ছে 1/5 যে জ্বালানি তা এই হরমুজের মধ্য দিয়ে আসবে, যা 20%, 1/4 প্রাকৃতিক গ্যাস, যা হচ্ছে 25%, তা এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। আচ্ছা, তো এটা কেন আসলে? কারণ এই যে এখানে কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্র এটাকে একটা চোখ পয়েন্ট হিসেবে ইউজ করছে। কারণ এটা শুধু আজকে থেকে না, এটা আমরা যদি হিস্ট্রিক্যাল ক্রনোলজি যদি আমরা একটু বিশ্লেষণ করি, তবে আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের সময় যে বিভিন্ন স্ট্রেটগুলো আছে, এগুলোকে চোখ করে দেওয়ার একটা প্রবণতা ছিল। কারণ জিব্রাল্টার বলি, মাল্টা বলি, এডেন বলি, অথবা সিঙ্গাপুরের মতো বিভিন্ন আমরা চোখ পয়েন্টের কথা বলি, এগুলো কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে যে ব্রিটিশরা যখন তাদের বাণিজ্য করত, তখন এগুলোকে কিন্তু তারা তাদের আধিপত্যটাকে অর্জন করেছিল। অর্থাৎ যদি কেউ সোলোলি হরমুজকে কন্ট্রোল করতে পারে, সে কিন্তু একটা বড় রিলেটিভ এজ পাবে, সেটা হয় যুক্তরাষ্ট্র অথবা হচ্ছে ইরান হবে। তো আপাত দৃষ্টিতে ইরান এটার মাধ্যমে একটা স্ট্রং একটা ফোর্স তৈরি করতে পেরেছে, যাতে যুক্তরাষ্ট্র যে গ্রাউন্ড ইনভেশনটা, যে যুক্তরাষ্ট্র যেটা আলটিমেট যেটা গোল, ওইটা যাতে তারা এখন না করতে পারে, যাতে তারা ব্যাকএন্ডে তারা যাতে শক্তিশালী হইতে পারে আর কি। অর্থাৎ যাতে তারা ইন্টারনালি যাতে আরও যাতে তার কনসলিডিফাই হইতে পারে, এই জন্য তারা এই সময়টা হচ্ছে নিচ্ছে। এটার মাধ্যমে যুক্তরাষ্ট্র কিছু সময় তৈরি করে নিচ্ছে, এবং হচ্ছে ইরানও কিছু সময় তৈরি করে নিচ্ছে। মাঝপথে আমাদের ভোগান্তি হচ্ছে, সাধারণ মানুষ যারা বিশ্বে আছে তাদের ভোগান্তি হচ্ছে। এটা সমুদ্র আইন হিসাবে কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এখানে আমরা আন্তর্জাতিক সমুদ্র আইনের কথাটা বলতে পারি। তো সাধারণত সমুদ্র আইনের কথা বললে UNCL ক্লজ 1982 এর কথা উল্লেখ করা হয়। সো লেখক এখানে শুরুতেই এটা প্রিমাইজ দিয়ে শুরু করেছে, তো আমরা চাইলে প্রিমাইজ দিয়ে শুরু করতে পারি। সো এক্ষেত্রে হচ্ছে বলা হয়েছে যে ব্রিটিশ যে এম্পায়ার ছিল, এবং হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার যখন 1 হয়েছিল, তখন এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে কিন্তু এইভাবে চোখ করা হয়েছে। চোখ বলতে হচ্ছে আমরা যখন কোনো কিছু খেতে গিয়ে আমাদের শ্বাস নিতে যখন আটকে যায়, তো আমরা যখন শ্বাস নিতে পারি না, তো এই যে একটা অবস্থাকে, এটাকে আমরা বলে হচ্ছে চোকিং। তো সেক্ষেত্রে যখন এইসব সরু নালীগুলা যখন এভাবে ব্লক করা হয় যায়, তখন শ্বাস নেওয়ার মতো জিনিসটা একদম চোখ করে ফেলে। সো যে আবার লেখক শুরুতে সমস্যাগুলো হচ্ছে দেখিয়েছেন, প্রথমে হচ্ছে প্রিমাইস হিসেবে, এরপরে হচ্ছে উনি মডার্ন যে কমপ্লেক্সিটি তাও হচ্ছে দেখালেন। তো তো এই ক্ষেত্রে আমরা আমাদের যখন লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো হচ্ছে আমরা আনতে পারি যে বর্তমানে কমপ্লেক্সিটিটা কেমন। সো
প্রবন্ধের মাঝের অংশে তিনি সমুদ্র আইনে তাত্ত্বিক বিবর্তন বা হুগো গ্রটিয়াস এবং ইউএন ক্লসের কথা উনি বলেছেন। তো এই ধরনের আর্টিকেল যদি আসে আমরা চাইবো যে সমুদ্র আইনের যে কোনো একটা এক্সাম্পল দেওয়ার জন্য যে হুগো গ্রটিয়াস নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। সো এইটা একটা উদাহরণ হিসেবে উনি দিয়েছেন এবং সমুদ্র আইনের যে ইউএন ক্লজ তাও হচ্ছে উল্লেখ করা যেতে পারে। সো সবশেষে উনি ইরানের বর্তমান কৌশল ও এর বৈশ্বিক প্রভাব নিয়ে হচ্ছে আলোচনা করেছেন। তো সেক্ষেত্রে আমরা যখন শুরুতে যে ভয়াবহতা কেমন, চোখ পয়েন্টটা কেমন তা হচ্ছে নিয়ে আসতে পারি। এরপরে এর প্রয়োগ নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তাকে আমরা অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করার পরে তো এটার যে বৈশ্বিক প্রভাব তাকে নিয়ে আলোচনা করতে হবে। সো আমরা যদি হচ্ছে একদম টেকনিক্যালি কথা বলি তাহলে হচ্ছে আমরা দেখব প্রথমে ইমিডিয়েট যে কনফ্লিক্টের কথা আমরা বলবো, তারপর হচ্ছে হিস্ট্রিক্যাল যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স তা হচ্ছে আমরা হচ্ছে বলবো, এবং হচ্ছে লিগ্যাল যে থিওরি এবং কনফ্লিক্ট এগুলোর কথা হচ্ছে আমরা নিয়ে আসতে পারি, এবং হচ্ছে কারেন্ট জিওপলিটিক্যালস ম্যানোভারটা কেমন তা হচ্ছে আমরা নিয়ে আসতে পারি। এই ক্ষেত্রে একটা সমাধান হতে পারে যে হুগো গ্রটিয়াসের যদি আমরা একটা এক্সাম্পল দিই, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি যে যুক্তরাষ্ট্র এবং ইরানকে দুজনকে হচ্ছে একসাথে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসকে যাতে আমাদেরকে যাতে ছাড় দেওয়া হয়, লাইক হচ্ছে সার, খাদ্য অথবা জ্বালানি, এই সব জিনিসগুলোকে যাতে একটা ছাড় দেওয়া হয় এবং এটার মাধ্যমে বিশ্ব ব্যবস্থা যাতে কোনোটা দুর্ভিক্ষের মধ্যে না পড়ে তা হচ্ছে এনশিওর করা যাবে। আচ্ছা, এই ধরনের আর্টিকেলের ক্ষেত্রে আমরা যে কয়েকটা ইংলিশ টার্ম আমরা ইউজ করতে পারি যা যদি থাকে আমাদের আর্টিকেলটা অনেক বেশি ইমপ্রুভ হবে। যেমন ইউএন ক্লজ ইউজ করতে পারি, দ্য চোক পয়েন্ট ইউজ করতে পারি, যে হিস্ট্রিক্যাল এবং লিগ্যাল ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি, তারপর প্রিমাইসগুলো ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে হুগো গ্রটিয়াস নামে একটা চুক্তি হয়েছিল ইতিহাসে, তো এটা আমরা হচ্ছে নিয়ে আসতে পারি, এবং হচ্ছে আমরা ইমিডিয়েট কনফ্লিক্ট এইসব টার্মগুলো তো আনতেই পারি, এবং কারেন্ট জিওপলিটিক্যাল ম্যানুভারগুলো কেমন তাও সামনে আমরা নিয়ে আসতে পারি। সো সবশেষে ইরানের যে বর্তমান কৌশল ওর একটি বৈশ্বিক প্রভাব নিয়ে হচ্ছে আলোচনা করে এটা বিউটিফুল, এটা আমরা উপসংহারে আমরা নিয়ে আসতে পারি। সো আজকে ছিল এই একটা ছোটোখাটো আলোচনা, আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ।